Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে থার্ড প্রোস্পিস অর্থাৎ ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ এই এসেটি। এর সাথে সাথে জানিয়ে রাখি সেকেন্ড সেমিস্টারের মেন টেক্সট বইয়ে তোমাদের যে আর তিনটে প্রোস্পিস আছে অর্থাৎ দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন এবং নোবেল লেকচার এবং যে দুটি পোয়েম আছে মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ, তার সাথে সাথে র্যাপিড রিডার বইতে যে তিনটে ছোট গল্প আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং এ ঘোস্টলি ওয়াইফ, এই সমস্ত গদ্য এবং পদ্য আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়ি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে তোমরা সেখানে সমস্ত ভিডিওর কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেকেন্ড সেমিস্টারের সমস্ত ইংলিশ রিলেটেড ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পড়ব ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। এটি হচ্ছে একটি এসে, যাকে বাংলায় প্রবন্ধ বলা হয়। আর দেখো নাম দেখেই বুঝতে পারছো অফ স্টাডিজ মানে পড়াশোনা সংক্রান্ত। তো এই এসেটাতে আমরা দেখব যে পড়াশোনা করলে আমাদের কি কি সুবিধা হয়, মানে পড়াশোনা থেকে আমরা কি কি জিনিস পেতে পারি, কোন কোন মানুষ পড়াশোনাকে কি চোখে দেখে, কোন কোন সাবজেক্ট পড়লে আমরা কি কি জানতে পারি এবং কোন কোন বই আমাদের কিভাবে পড়া উচিত। তাহলে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু পড়াশোনা কেন্দ্রিক। বলে রাখি এখানে কোনো স্টোরি নেই, মানে যে একটার পর একটা প্লট থাকবে সেরকম কিন্তু এটা নয়, তাই একটু বোরিং লাগতে পারে। আমি যতটা সম্ভব তোমাদের ইজি করে বোঝাবো, একটু মন দিয়ে শোনো। দেখো সিলেবাসে আছে মানে তো পড়তেই হবে, তো তোমরা একটু কনসেন্ট্রেশন দিয়ে শোনো, তাহলে আশা করি অনেকটা ইজিভাবেই তোমাদের বোঝাতে পারবো। খুব ছোট একটা পড়া, এক পাতা আর একটুখানি। তো তোমরা এই ক্লাসটা করলে আশা করি অফ স্টাডিজ নিয়ে আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তো চলো লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমি তোমাদের পড়াটা পড়িয়ে দিচ্ছি। স্টাডি সার্ভ ফর ডিলাইট, পড়াশোনা আমাদেরকে দেয় আনন্দ। সার্ভ মানে হচ্ছে প্রদান করা বা দেয়, কি দেয়? ডিলাইট, আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মানে হচ্ছে অলংকার, এখানে তোমরা শোভা বলতে পারো। কি ধরনের অলংকার সেটা আমরা পরের সেন্টেন্সে পড়বো। আর কি দেয়? অ্যান্ড ফর এবিলিটি, আমাদেরকে ক্ষমতা দেয়। তাহলে পড়াশোনা আমাদের তিনটে জিনিস দেয়, প্রথম লাইনেই ফ্রান্সিস বেকন বলছেন। ডিলাইট আনন্দ দেয়, অর্নামেন্ট অলংকার বা শোভা দেয় এবং এবিলিটি আমাদের হচ্ছে ক্ষমতা দেয়। তো নেক্সট সেন্টেন্সে আসি। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, তাদের মুখ্য ব্যবহার আনন্দের ক্ষেত্রে। এখানে তাদের বলতে কাদের? পড়াশোনার। তাহলে পড়াশোনার যদি আমি ডিলাইট আনন্দের ক্ষেত্রে ধরি তাহলে সেটা কখন পাবো না? ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, যখন আমরা একাকিত্বে থাকবো এবং অবসরে থাকবো। প্রাইভেটনেস মানে হচ্ছে একাকিত্বে আর রিটায়ারিং মানে অবসর। দেখো আজকে যখন আমরা একাকিত্বে বা অবসরে থাকি আমরা কি করি না, জাস্ট মোবাইলটা বের করি, একটু ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ক্রল করি, রিলস দেখি বা ইউটিউবে শর্টস দেখি। কিন্তু এই এসেটা যখন লেখা হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে, তখন তো এই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট কিছু ছিল না। তো তখন মানুষের আনন্দ পাওয়ার একটা মাধ্যম ছিল হচ্ছে বই পড়া। তো মানুষ একাকিত্বে বা যখন অবসরে থাকতো তখন বই পড়তো। তো এই বই পড়ার মধ্যে দিয়ে তাহলে আমরা কি করতে পারি? আনন্দ পেতে পারি। আচ্ছা, আর একটা ব্যবহার আছে ফর অর্নামেন্ট, যদি অলংকার বা শোভার কথা বলি তাহলে ইজ ইন ডিসকোর্স, এটা হচ্ছে কথাবার্তায় বা আলাপ আলোচনায়। তো আলাপ আলোচনায় অলংকার কি? আমরা অলংকার মানে জানি যে মেয়েরা যেগুলো পড়ে। তো এখানে অলংকার হচ্ছে ভাষার। দেখবে যারা শিক্ষিত মানুষ হয় তাদের কথার খুব মার্জিত ভাব থাকে। তারা এমন এমন শব্দ ব্যবহার করে যে আমি তুমি যে শব্দ বাংলা ব্যবহার করছি, তুমি একটা বাংলা অধ্যাপক মানে যে বাংলার প্রফেসর তার ভাষা শুনবে দেখবে অনেক তফাৎ পাবে। কলতলায় যারা ঝগড়া করে আর শিক্ষিত মানুষদের দেখবে যে রুচিবোধ, তাদের যে ভাষার মার্জিত ভাব সেটা সম্পূর্ণ আলাদা। তাহলে পড়াশোনা করলে আমরা কি করতে পারি? এই যে ডিসকোর্স মানে আলাপ আলোচনা, তাতে আমরা অর্নামেন্ট অলংকার দিতে পারি, কথা বলার মাঝেই এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে পারি। অ্যান্ড ফর এবিলিটি, আর যদি ক্ষমতার ক্ষেত্রে হয় পড়াশোনা আমাদের কি সাহায্য করে না? ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, আমাদের জাজমেন্ট বিচার ক্ষমতা বাড়ায় আর
ডিসপোজিশন অফ বিজনেস, এখানে বিজনেস মানে ব্যবসা নয়, যে কোনো কাজ। ডিসপোজিশন মানে হচ্ছে আয়োজন বা সংগঠন, তো সেই কাজটাকে আয়োজন করতেও আমাদের সাহায্য করে। তাহলে পড়াশোনা মেনলি আমাদের এই তিনটে জিনিসে সাহায্য করে। প্রথম হচ্ছে আমাদের আনন্দ দেয়, আমাদের একাকিত্বে এবং অবসরে। এটা অলংকার বা শোভা হিসাবে ব্যবহার হয় যখন আমরা কারোর সাথে কথা বলি ডিসকোর্সে। আর ক্ষমতায় কখন কাজ দেয়, আমাদেরকে বিচার বিবেচনা করতে এবং কোনো কাজকে সঠিকভাবে সম্পাদন করতে। এবারে আমরা জানবো কোন মানুষেরা কিভাবে এটাকে ব্যবহার করে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, যারা এক্সপার্ট দক্ষ মানুষ তারা কি করতে পারে, এক্সিকিউট করতে পারে। এক্সিকিউট মানে কোনো কাজকে সম্পাদন করা। যারা দেখবে এক্সপার্ট দক্ষ হয় তারা যে কোনো কাজকে খুব সহজেই করে ফেলতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং তারা সম্ভবত নির্দিষ্ট জিনিসগুলোকে বিচার করে, জাজ করে পার্টিকুলার্স নির্দিষ্ট কিছুকে কিভাবে, ওয়ান বাই ওয়ান। তো একে একে বিচার করে তারা কি করে, যারা এক্সপার্ট লোকেরা হয় দক্ষরা হয় তারা কিন্তু সেই কাজটাকে সম্পাদন করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু যদি তুমি সাধারণ উপদেশের কথা বলো, জেনারেল তো জানো সাধারণ, কাউন্সিল হচ্ছে উপদেশ। অ্যান্ড দ্য প্লটস মানে হচ্ছে পরিকল্পনা। অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এবং কাজগুলোকে ক্রমান্বয়ে সাজানো। অ্যাফেয়ার্স মানে হচ্ছে কাজ, মার্শালিং মানে সেটাকে ফ্রেমিং করা, পরপর সাজানো যে কোন কাজের পর কোন কাজটা করব। কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড, এটা কাদের থেকে সব থেকে সেরা আসে না, যারা হচ্ছে শিক্ষিত। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, যারা এক্সপার্ট দক্ষ তারা যে কোনো কাজ খুব সহজেই সম্পাদন করতে পারে, ঠিক আছে। কিন্তু যারা হচ্ছে শিক্ষিত তারা কি করতে পারে, আগে সেটাকে হচ্ছে প্লট করে নেয়, যে পরিকল্পনা করে একটা, তারপরে সেই ঘটনাগুলোকে ক্রমান্বয়ে সাজায়। মানে সোজা কথা বলতে গেলে তারা আগে পিছু ভেবে ডিসিশান নেয়। তোমাদের একটা সাধারণভাবে উদাহরণ দিই যাতে বুঝতে সুবিধা হয়। এই যে ধরো IPL আসছে, তো এখানে দেখবে এটা T20 খেলা, তো দেখবে আমরা এক্সপার্ট কাদের বলি, যারা পিন ছিটার, নামলো সেট হওয়ার দরকার নেই, প্রথম বল থেকেই 4-6 মেরে দিল, 10 বলে 30 করে 300 স্ট্রাইক রেট নিয়ে চলে গেল। কিন্তু ক্রিকেটিং নলেজে এদেরকে কিন্তু গোট বলা হয় না। গোট কাদেরকে বলা হয়, যারা দেখবে টেস্ট ক্রিকেটে সেরা প্লেয়ার, যে টেস্ট, ওয়ানডে এবং T20 তিনটে ফরম্যাটই ভালো খেলতে পারে, তাদেরকে বলবো লার্নেড। আর এক্সপার্ট কাদের বলবো, জাস্ট বোঝানোর জন্য বললাম, যারা ওই যে পিন ছিটার এসে থেকেই স্টার্ট করে দিল, ভালো রান করে দিয়ে চলে গেল, তো তারা তাদের কাজটাকে সম্পাদন করে বটে, কিন্তু লার্নেডরা কি করে, সেটাকে বিচার বিশ্লেষণ করে প্ল্যানিং করে সবটা করে। এবারে আসি পড়াশোনাকে আমাদের কিভাবে ব্যবহার করা উচিত। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, পড়াশোনায় অনেকটা সময় কাটানোকে অলসতা বা আলসেমি বলা হয়। স্লথ মানে হচ্ছে লেজিনেস, মানে সে সারাদিনই শুধু বই পড়ছে, তো এটা কি, এটা অলসতার প্রতীক। তার কিন্তু মানসিক দৈহিক বিকাশ হবে না, সমাজের সাথেও তাকে মিশতে হবে, খেলাধুলাও করতে হবে, তবে তো তার দৈহিক শারীরিক বৃদ্ধি হবে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, যদি কেউ সেটাকে বেশি করে অলংকারের জন্য ব্যবহার করে, ইজ অ্যাফেক্টেশন, এটাকে বলা হবে ভণ্ডামি বা ভাড়ামি। আজকের দিনে যেটা প্রায়শই দেখা যায়, দেখবে আমরা বাংলা কথা না বলে বেশি ইংলিশ টার্ম ইউজ করি, মানে দু কলি শিখেছি একটু দেখাতে চাই। হোয়াটসঅ্যাপ ব্রো, লেটস পার্টি, ও ইয়েস, অফকোর্স, আমরা এইসব কথাগুলো খুব ইউজ করি। দেখবে কথায় কথায় আমরা এগুলোটাকে বলি। সাপোজ এক্সেপশনালি গুড, আমরা আগে কি বলতাম, চল ফিস্টি করি, এখন লেটস পার্টি, ঠিক আছে। এরকম তারা যে কথাগুলো আমরা ব্যবহার করি, মানে একটু দেখাই বেশি। একদম পারফেক্ট এক্সাম্পল আমি দিতে পারি, দেখবে নিউজ চ্যানেলগুলো এসেই বসে ঝামেলাঝাটি করে না পার্টি নিয়ে আলোচনায়। এবিপি আনন্দে একজন বসে, দেবনারায়ণ সরকার, একটা প্রফেসর, তো হচ্ছে সিপিএম বিজেপি তৃণমূল নিয়ে ঝামেলা, সে স্টার্ট করবে শেক্সপিয়ারের একটা কোটেশন বলে, তো এটাকে বলা হয় অ্যাফেক্টেশন, মানে ভণ্ডামি বা ভাড়ামি। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস, যদি পড়াশোনার নিয়ম দিয়েই আমরা পুরোপুরি বিচার করি, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, তাহলে একটা বিজ্ঞ লোকও কী হবে, হাসির পাত্র হয়ে উঠবে। এখানে দেখো বলেছে টু মেক জাজমেন্ট, যদি আমরা বিচার করি হোলি মানে হচ্ছে পুরোপুরি, বাই দেয়ার রুলস, এখানে দেয়ার মানে হচ্ছে স্টাডি, পড়াশোনার নিয়ম দিয়েই যদি আমরা সব কিছু বিচার করতে যাই তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার মানে একটা বিজ্ঞ বা জ্ঞানী লোকও কিন্তু হাসির পাত্র হয়ে উঠবে। সব কিছু পড়াশোনা দিয়ে বিচার করা যায় না। তাহলে এখানে কি বললো, যদি বেশি পড়াশোনায় সময় অপচয় করি সেটা আলসেমি, যদি বেশি করে সেটা অলংকরণের জন্য ব্যবহার করি সেটা ভণ্ডামি বা ভাড়ামি, আবার যদি পড়াশোনা দিয়েই সব কিছু বিচার করতে যাই তাহলে কিন্তু একটা বিজ্ঞ বা জ্ঞানী লোকও হাসির পাত্র হয়ে উঠবে।
সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে এসএকিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সবথেকে বড় কথা এলএকিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। দুটো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। দে পারফেক্ট নেচার, তারা কি করে আমাদের স্বভাবকে সঠিক করে। তারা বলতে কি, আবার কিন্তু সেই স্টাডি, পড়াশোনা। তাহলে পড়াশোনা কি পারফেক্ট করে গো? আমাদের নেচারকে, আমাদের স্বভাবকে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এবং সেটা আরও সঠিক হয় কিসের দ্বারা? আমাদের অভিজ্ঞতার দ্বারা। তুমি যতই বইয়েতে পড়ো না কেন, তাতে তুমি শিখতে পারবে না। যদি তুমি সেটা অভিজ্ঞতা করো, তাহলে কিন্তু শিখতে পারবে। তুমি কবিতায় পড়ছো, কবি লিখছেন যে কবির প্রেমিকা কবিকে ছেড়ে চলে গেছেন, কবি বিরহে কবিতা লিখছেন, দুঃখে। তুমি সেই দুঃখ কখনো ফিল করতে পারবে না। তোমার নিজের প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যাক, তোমার এক হার্ট ব্রেক হয়েছে, দুঃখ পেয়েছো, ব্রেকআপ হয়েছে, তখন তুমি সেই কবির ফিলিংসটাকে অনুভব করতে পারবে। তাহলে এক্সপিরিয়েন্সের দ্বারাই সব কিছু কিন্তু পারফেক্ট হয়, সেটা পড়াশোনাও। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ আমাদের যে সহজাত ক্ষমতাগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ উদ্ভিদের মতো। ন্যাচারাল এবিলিটিস মানে সহজাত ক্ষমতা, আমরা যেটা জন্ম থেকেই যেগুলো নিয়ে জন্মাই। তো সেগুলোকে ফ্রান্সিস বেকন কিসের সাথে তুলনা করেছে? না ন্যাচারাল প্ল্যান্টস, এই যে প্রকৃতিতে যেসব গাছ নর্মালি বেড়ে ওঠে তাদের সাথে তুলনা করা হয়েছে। দ্যাট নিড প্রুনিং, যেগুলোকে একটু ছাঁটাইয়ের প্রয়োজন হয়। দেখবে বনে জঙ্গলে অনেক গাছ আগাছা হয়ে বেড়ে ওঠে, কিন্তু সেগুলোকে আবার পার্কে হলে দেখবে কি সুন্দর কাঁচি দিয়ে ছেটে সুন্দর করে শেপ দেয় না? তো ওই বন জঙ্গলের বুনো গাছগুলোকেও কি সুন্দর প্রুনিং, কাটছাঁটের মাধ্যমে শেপ দেওয়া হয়েছে। তো আমরাও কি হতে পারি? আমরাও ওই রকম তারা বন্য থাকতে পারি, আমাদের মধ্যে শুধু ওই ন্যাচারাল এবিলিটিসগুলোই থাকে, কিন্তু সেগুলোকে কি করতে হয়? বাই স্টাডি, পড়াশোনার মাধ্যমে সেগুলোকে আমরা কি করতে পারি? ওই বন্য থেকে সভ্যতে আনতে পারি। মানে তুমি যত পড়াশোনা শিখবে, তত তোমার মধ্যে মার্জিত ভাব, ভাষা, তোমার প্রকাশ সেইভাবে ফুটে উঠবে। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস টু গিভ ফোর্থ ডিরেকশনস, এবং পড়াশোনা কি করে গো? সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ফোর্থ ডিরেকশন, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, টু মাচ অ্যাট লার্জ, আরও বেশি করে সেটা করার জন্য। তুমি যত পড়বে তোমার তত পড়তে ভালো লাগবে। কারণ কি হয়, আমরা পড়লে শিখতে পারি, জ্ঞান আরোহণ করতে পারি। তো জ্ঞান আরোহণের কোনো কিন্তু সীমা নেই। আমি যত পড়বো তত জ্ঞান পাবো, তত আমার পড়তে ইচ্ছা করবে। কিন্তু এটার একটা বিধিনিষেধ আছে, দেখো লেখা আছে এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যতক্ষণ না বা যদি না সেটা বাধাপ্রাপ্ত হয় অভিজ্ঞতার দ্বারা। এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, আর বাউন্ডেড মানে হচ্ছে বাধাপ্রাপ্ত। কিসের দ্বারা? এক্সপিরিয়েন্স, একটু আগেই বললাম অভিজ্ঞতা। অভিজ্ঞতার দ্বারা যদি না বাধাপ্রাপ্ত হয়, তখন তার মানে আমরা কি করতে পারবো? পড়তেই থাকবো। কিন্তু এই যে অভিজ্ঞতা যদি চলে আসে, ওই যে বললাম নিজের জীবনে তুমি যেটা অভিজ্ঞতা করবে, তার থেকে বড় শিক্ষা আর কিছু হয় না। তুমি সেটা অভিজ্ঞতা করে নিয়েছো মানে তোমাকে আর সেক্ষেত্রে পড়াশোনা না করলেও চলবে। তো এইবারে আমরা দেখব কোন ধরনের মানুষ পড়াশোনাকে কোন চোখে দেখে। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, ধূর্ত বা চালাক লোকেরা তারা পড়াশোনাকে অবজ্ঞা করে বা নিন্দা করে। ক্রাফটি মানে হচ্ছে ধূর্ত বা চালাক, আর কন্ডেম হচ্ছে নিন্দা বা অবজ্ঞা। দেখবে এমন সমাজে মানুষ থাকে, তারা বলে পড়াশোনা করে কি হবে, তারা খুব ধূর্ত বা চালাক লোক। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, যারা সাধারণ মানুষ তারা কি করে? পড়াশোনার প্রশংসা করে। দেখবে তোমাদের পরিবারে বা রিলেটিভদের মধ্যে এমন একটা দুটো লোকও তুমি পাবে, যারা নিজেরা হয়তো পড়াশোনা করতে পারেনি বা উচ্চশিক্ষা লাভ করতে পারেনি, কিন্তু তারা পড়াশোনার মর্ম বোঝে। তারা পড়াশোনাকে খুব মানে সমীহর চোখে দেখে, খুব শ্রদ্ধার চোখে দেখে। তুমিও যখন পড়াশোনা করছো বা উচ্চশিক্ষা লাভ করবে, তখন দেখবে তাদের থেকে আলাদা রেসপেক্ট পাবে, না না ও খুব পড়াশোনা করে। তো সাধারণ মানুষেরা কি করে? পড়াশোনাকে অ্যাডমায়ার করে, প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং জ্ঞানী মানুষরা কি করে গো? পড়াশোনাকে ব্যবহার করে। তাহলে 3 ধরনের মানুষের কথা এখানে বলা হয়েছে। ধূর্ত বা চালাক লোকেরা পড়াশোনার নিন্দে করে, সাধারণ মানুষ তার প্রশংসা করে, এবং জ্ঞানী মানুষরা তাকে ব্যবহার
ব্যবহার করে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা শিক্ষা দেয় না তাদের ব্যবহার কিভাবে করতে হয়। এখানে তারা মানে আবার কিন্তু পড়াশোনা কিন্তু আমাদের এটা শেখায় না যে তাদের ওন ইউজ কিভাবে তাকে ব্যবহার করব, বাট দ্যাট ইজ এ উইজডম উইথাউট দেম। এটা হচ্ছে এমন একটা জ্ঞান তাদের ছাড়া। তুমি পড়াশোনা করলে পড়াশোনা তোমাকে এটা শেখাবে না যে তাকে কি করে ব্যবহার করবে, কিন্তু তোমার মধ্যে একটা কিন্তু জ্ঞান উইজডম তাদের ছাড়াই চলে আসবে। তুমি পড়াশোনা শিখলে জ্ঞানী হলে মানে তোমার বোধ বুদ্ধি বিচার ক্ষমতা কিন্তু তৈরি হবে। অ্যান্ড অ্যাবভ দেম, সব কিছুর ঊর্ধ্বে, ওন বাই অবজারভেশন, সব কিছু কিসের দ্বারা জয় করা সম্ভব? পর্যবেক্ষণের দ্বারা। এই পর্যবেক্ষণ, একটু আগে এক্সপিরিয়েন্স বললাম, অভিজ্ঞতা যেমন খুব দামি জিনিস, এই পর্যবেক্ষণও কিন্তু খুব দামি জিনিস। আশপাশে যে নজর রাখে, যে সব কিছু দেখে, তারা কিন্তু খুব সফল হতে পারে। আর একটা উদাহরণ দিই, খেলা দিয়ে একটু আগে উদাহরণ দিয়েছি। দেখবে যারা অবজারভেশন করে তারাই খেলাতে দেখবে কোচ হয়। ব্যতিক্রমে একটা দুটো ছাড়া দেখবে যারা ক্রিকেট ফুটবল যে কোনো এই স্পোর্টিং ইতিহাসে কোচেরা যারা মহান হয়েছে তারা কিন্তু নিজে ভালো খেলোয়াড় ছিল না। একজন দুজনের নাম পেয়ে যাবে যে তারা খেলোয়াড় হিসাবে ভালো ছিল, কোচ হিসাবেও ভালো, কিন্তু খুব কম জনকেই পাবে খেলোয়াড় হিসাবে তারা ভালো ছিল না কিন্তু তারা কোচ হিসাবে খুব ভালো। কেন বলো তো? তারা ওই খেলাটাকে ভালো করে পর্যবেক্ষণ করেছে। হয়তো নিজে খেলার চান্স পায়নি, সাইড লাইনে ডাগ আউটে বসে খেলাটিকে ভালোভাবে দেখেছে, মাথায় ঝোঁকেছে, প্ল্যান কষেছে, তো তারা পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু সফল হয়েছে। তো এবারে আমাদের ফ্রান্সিস বেকন বলছে পড়াশোনা কি কারণে করা উচিত। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। পড়াশোনা করো না শুধুমাত্র বিরোধিতা করার জন্য বা মিথ্যা প্রমাণ করার জন্য। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধিতা করা, আর কনফিউট মানে মিথ্যা প্রমাণ করা। এটাও দেখবে এই রিসেন্ট টাইমের একটা ট্রেন্ডিং টপিক বলতে পারো। নিজে একটুখানি জানলাম মানে অন্যকে ভুল প্রমাণ করতে হবে, যে তুই এই জানিস আমি এই জানি। তো ফ্রান্সিস বেকন বলছে না, পড়াশোনা সেই কারণে করো না যে অন্যের বিরোধিতা করব বা ভুল প্রমাণ করব। তুমি প্রমাণ করতেই পারো। তুমি এখন বলবে যে আইনস্টাইন বলে গেছেন E=mc², আমি এটা মানি না, আমি আমার যুক্তি দেবো। ফ্রান্সিস বেকন বলছে সেই কারণে বিরোধিতা করবে বা অন্যের ভুল ধরবে বলে পড়াশোনা করো না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, সব কিছু আবার বিশ্বাস করো না বা মেনেও নিও না। টেক ফর গ্র্যান্টেড মানে তোমাকে যা বোঝালো মেনে নিলাম, সেটা করলেও কিন্তু হবে না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র কথাবার্তা বা আলাপ আলোচনায় নাক গলাবো বলেও পড়াশোনা করো না। পাড়ায় সবাই মিলে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তুমি তার ভেতরে ঢুকে গিয়ে দুটো জ্ঞানের কথা বলে দিলে, তার জন্য পড়াশোনা করো না। কিসের জন্য পড়াশোনা করো? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, মূল্য নির্ধারণ বা বিবেচনার জন্য পড়াশোনা করো। ওয়ে মানে হচ্ছে এখানে মূল্য নির্ধারণ, আর কনসিডার বিবেচনা, এই কারণে পড়াশোনা করো। তাহলে ফ্রান্সিস বেকন বলছেন কি, যে বিরোধিতা করবে বা ভুল ধরবে বলে পড়ো না, বা সব কিছু মেনে নেবে বা গ্রহণ করে নেবে সেটার জন্যও পড়ো না, কথায় ডায়লগ দিতে পারবে, আলোচনা করতে পারবে সেজন্য পড়াশোনা করো না, মূল্য নির্ধারণ বা বিবেচনার জন্য পড়াশোনা করো। এখনো পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। গ্রহণ হচ্ছে তোমাকে বলে দিল যে পাহাড়ের পিছন থেকে একটা রাক্ষস সে সূর্য বা চাঁদকে গিলে খায়, সেই জন্য গ্রহণ হয়। এইটা জেনে নিলে হবে না, তোমাকে বিবেচনা করতে হবে সত্যি কি তাই হয় না, পড়াশোনা করে জানতে হবে। না, কি হয় গ্রহণের সময় ছায়াটা পড়ে বা সামনে আড়াল হয়ে যায়, তাই আমরা দেখতে পাই না, সেই জন্য হয় গ্রহণ। তো এই বিবেচনার জন্য তুমি পড়াশোনা করো। এবারে ফ্রান্সিস বেকন বলছেন কোন বইকে কিভাবে পড়া উচিত। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইকে চেখে দেখতে হবে। এখানে বইয়ের সাথে খাবারের তুলনা করেছে। যেমন আমরা বিয়ে বাড়িতে গেলে কি করি, স্টার্টারের আইটেমগুলো অল্প খাই, চেখে দেখি। তো কিছু বই আছে সেগুলো টেস্টেড, স্বাদ গ্রহণ করতে হবে, হালকা করে চেখে দেখবো, মানে কি অত ডিটেলসে পড়বো না, হালকা করে পড়বো ওপর ওপর। আদার্স টু বি সলিড, কিছু বইকে কি করতে হবে, গিলে খেতে হবে। তো যেগুলো দেখবে তেতো জিনিস আমাদের পছন্দ হয় না, আমরা গিলে খাই। তো সেই রকমও কিছু বই আছে, ধরো অঙ্কের সূত্র A² + B², আমরা আগে ওটাকে গিলে নিলাম, মানে যাও করে আমাকে ওটা বুঝে নিতে হবে।
এখানে বললাম না বইয়ের সাথে খাবারের তুলনা করেছে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু বই আছে যেগুলোকে ভালো করে চিবিয়ে হজম করতে হবে। চিউড মানে চেবানো, আর ডাইজেস্টেড মানে হজম করা। মানে এই বইগুলোকে কি করতে হবে গো, খুব মন দিয়ে পড়তে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস। আর কিছু বই আছে যেগুলোকে পার্টে পার্টে পড়তে হবে, মানে খণ্ডে খণ্ডে পড়তে হবে, ভেঙে ভেঙে। আদার্স টু বি রিড, অন্য বইদেরও পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, অতটা উৎসুকভাবে নয়, মানে খুব মনোযোগ দিয়ে পড়ার দরকার নেই। কিছু কিছু বই আছে সেগুলোকে ওই হালকাভাবে পড়ে নিলেই হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোলি, এবং কিছু বই আছে যেটাকে পুরোপুরি পড়তে হবে। হোলি মানে হচ্ছে পুরোপুরি, সেটা কিন্তু ওই পার্ট পার্টে পড়লে বা ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে পড়লে হবে না, ফুল ডিটেলসে পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশান, কেমনভাবে না অধ্যাবসায় এবং মনোযোগ দিয়ে। ডিলিজেন্স মানে অধ্যাবসায়, মানে সেটার পেছনে তোমাকে সময় দিতে হবে। যে সাবজেক্টটা আমাদের দেখবে টাফ লাগে সেটাকে আমাদের কি করতে হবে, অধ্যাবসায় সেটাকে আরও আয়ত্ত করতে হবে, এবং অ্যাটেনশান মনোযোগ দিতে হবে। তাহলে এখানে কি কি বলা হলো, কি কি বইকে কিভাবে পড়বো। কিছু বইকে জাস্ট চেখে দেখব, কিছুকে গিলে খাবো, কিছুকে চিবিয়ে ভালো করে হজম করব, কিছু বই পাটে পাটে পড়বো, আবার কিছু বইকে বেশি উৎসুক বা আগ্রহ দিয়ে পড়বো না, কিছু বইকে পুরোপুরি পড়তে হবে অধ্যাবসায় এবং মনোযোগ দিয়ে। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি, কিছু বইকে কোনো সহকারীর মাধ্যমেও পড়া যায়। ডেপুটি মানে সহকারী, যে তোমায় সাহায্য করবে। অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং অন্যদের থেকে যে এক্সট্র্যাক্টটা পাবে মানে নির্যাস বা সারাংশ, সেটা তুমি পড়ে নেবে। মানে বইটা তুমি পড়লে না, তোমার একজন সহকারী পড়েছে, সে তোমাকে তার নির্যাস বা সারাংশটা বলে দিল, তুমি সেখান থেকে পড়ে নিলে। একটা এক্সাম্পল দিই, দেখবে গীতার বাণী শুনতে আমাদের খুব ভালো লাগে। তোমরা সোশ্যাল মিডিয়াতেও দেখো বা পড়ো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল, কিন্তু বাস্তব জীবনে দেখবে তোমরা খুব কমজনই আছো যারা গীতা পড়েছো। আমি নিজেও পড়িনি, কিন্তু এগুলো শুনতে ভালো লাগে। কোনো সাধু বাবা তার নির্যাসটুকু বলছে, বা কোনো দেখবে পডকাস্টে বা ভিডিওতে কেউ বলছে এই ব্যাপারটা, তাহলে দেখো নির্যাসটা কেউ একজন বলছে, আমার হয়ে পড়ে দিয়েছে, আমি শুনে নিচ্ছি, এতেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। অনেকটা সেই কথাটাই বলতে চেয়েছেন। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু এটা একমাত্র হবে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ তর্কের বিষয়। সেক্ষেত্রে তোমার যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তুমি এইচএসে সায়েন্স নিয়েছো, এবার ফিজিক্স কেমিস্ট্রি যদি ওই নির্যাস করে করে পড়ো, তাহলে নাম্বারও নির্যাস হয়ে যাবে। তো সেরকম তো পড়লে হবে না। যেগুলো লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, দেখবে যারা সায়েন্স নিয়ে পড়ে তারা বাংলা ইংরাজিটাকে অতটা গুরুত্ব দেয় না, জানে পরবর্তীকালে আমার এটা তেমন কাজে লাগবে না, তো এটাকে তারা লেস ইম্পর্টেন্ট ভাবে, সেক্ষেত্রে চলবে সাজেস্টিভ পড়ে নিলে তুমি। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, যে বইগুলো অতটা গুরুতর নয়। মিনার মানে যেটা হচ্ছে মিডিল ক্লাসের মাঝামাঝি যে বইগুলো। এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স, আর বিশুদ্ধ বইকে কীরকম মনে হয়, সাধারণ বিশুদ্ধ জলের মতো। ডিস্টিল মানে হচ্ছে বিশুদ্ধ। তো কিছু বই আছে দেখে বেশ একদম বিশুদ্ধ মনে হবে, একদম বিশুদ্ধ জলের মতো। ফ্ল্যাশি থিংস, বেশ চটকদার বা চমকদার, বেশ চকচকে। এর সাথে কী বোঝাতে চেয়েছে, দেখবে জল দু রকমের হয়। তুমি ডিস্টিল ওয়াটার কিনলে বা বিসলেরির জল খেলেও তেষ্টা মিটবে, আবার রাস্তার ধারে টাইম কল বা 700 ফুটের জল খেলেও তোমার কিন্তু তেষ্টা মিটবে। তো ওই ব্যাপারটা কি, যেটা ডিস্টিল ওয়াটার ওটা একটু ফ্ল্যাশি, চটকদার, বেশ একটু চকমকে। তো কিছু বই আছে সেরকম, তারা তোমাকে দেখে হয়তো আকৃষ্ট করবে, তোমার পড়ে মনে হবে যে না, পড়ে তো তেমন কিছু লাভ হলো না, বা অতটাও কিছু নয়, দেখতেই এত সুন্দর যে মনে হবে ও কি না কি আছে, কিন্তু পড়ে মনে হলো যে না, এমন কিছু নেই, বা থাকলেও তোমার কাজে লাগলো না বা তোমার ভালো লাগলো না, সেরকমও কিছু বই কিন্তু পাওয়া যায়। রিডিং মেকেথ এ ফুল ম্যান, পড়াশোনার মাধ্যমে একজন পূর্ণ মানুষ তৈরি হয়। দেখবে মেক্সটাকে মেকেথ লিখেছে, ওল্ড ইংলিশ ইউজ। কনফারেন্সে রেডি ম্যান, যারা কনফারেন্স করে মানে সম্মেলন, সমালোচনা, কথাবার্তা যারা সবসময় বলে, তারা হচ্ছে রেডি ম্যান, প্রস্তুত মানুষ হয়। এই যে একটু আগে বললাম, নিউজ চ্যানেলে দেখবে যারা ডিবেটে বসে, তাকে যেরকম প্রশ্ন করবে ঠিক সেইভাবেই উত্তর দেবে। তো যারা এইরকম কনফারেন্স করে, সম্মেলন মানে আলাপ আলোচনা, কথাবার্তা বলে, তারা রেডি, প্রস্তুত মানুষ হয়। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং লেখালেখি যারা করে তারা একদম সঠিক মানুষ তৈরি হয়। দেখবে লেখা পড়া, লেখা কথাটা আগে আছে। তুমি যতই পড়ো, তুমি যদি একটুখানিও লেখো, সেটা দেখবে তোমার মাইন্ডের মধ্যে কিন্তু থেকে যায়, স্মৃতিতে থেকে যায়।
এই জন্য আমি স্টুডেন্টদেরকে বারবার বলি, এই যে সেকেন্ড সেমিস্টারের নোটসগুলো তোমরা কিন্তু খাতায় নিজেরা মুখস্থ করে লিখবে, না লিখলে কিন্তু পরীক্ষার হলে মুখস্থ লিখতে পারবে না। এই প্রসঙ্গে বলে রাখি, যারা অনলাইন ক্লাস করছে বা আমার থেকে নোটস নিয়েছে, অফ স্টাডিজের নোটস কিন্তু তাদের দিয়ে দেওয়া হয়েছে। শুধু অফ স্টাডিজ নয়, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সমস্ত নোটস, সে SAQ হোক বা LAQ হোক, মানে 2 মার্কস বা 6 মার্কস 5 মার্কস সমস্ত নোটস তোমরা কিন্তু আমার থেকে পেয়ে যাবে। এই ভিডিওর নিচেই দেখবে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, আমাকে পার্সোনালি মেসেজ করেও তোমরা নোটস নিয়ে নিতে পারো। অ্যান্ড দেয়ারফোর সেই জন্য ইফ এ ম্যান রাইট লিটিল, যদি একটা মানুষ খুব অল্প কিছু লেখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তার কিন্তু খুব প্রবল স্মৃতি থাকা দরকার, কারণ সে অল্প লিখছে। তাহলে একটা মানুষ যদি অল্প লেখে তার কি থাকা দরকার না, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তার কিন্তু খুব প্রখর স্মৃতি থাকা দরকার। ইফ হি কনফার লিটিল, সে যদি খুব কম আলোচনা করে, কনফার মানে আলোচনা করা, মানে সে যদি খুব কম কথাবার্তা বলে, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তার কিন্তু উপস্থিত বুদ্ধি থাকা দরকার। প্রেজেন্ট উইট, উইট মানে বুদ্ধি, তাহলে সে কম কথা বলছে, তাহলে তার কিন্তু একটা উপস্থিত বুদ্ধি থাকার খুব দরকার আছে। অ্যান্ড ইফ হি রিড লিটিল, যদি সে কম পড়াশোনা করে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তার মধ্যে কিন্তু খুব চালাকি বা চতুরতা থাকতে হবে। কানিং মানে হচ্ছে চালাকি বা চতুরতা। কেন? টু সিম টু নো দ্যাট হি ডাজ নট, এটা জানার জন্য যে সে জানে না। তারপরে সে তো কম পড়াশোনা করছে, কম পড়াশোনা করছে মানে সে কম জানছে, কিন্তু সেটা না জানতে দেওয়ার জন্য তাকে কি করতে হবে গো, তাকে কিন্তু খুব চালাক বা চতুর হতে হবে, মানে এমন হাবভাব দেখাতে হবে যেন সে জানে, কিন্তু আসলে সে অতটা জানে না। এবারে আমরা দেখব ফ্রান্সিস বেকন বলেছেন কোন সাবজেক্ট পড়লে আমরা কি জানতে পারি। এখান থেকে কিন্তু SAQ আসতে পারে। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস আমাদেরকে কি করে তোলে, জ্ঞানী করে তোলে। ইতিহাস পড়লে আমরা দেখব অতীতের কথা জানতে পারি, আমাদের সংস্কৃতি নিয়ে জানতে পারি। পোয়েটস উইটি, পোয়েটস মানে কবি হয়, এখানে তোমরা বলবে কবিতা, কবিতা আমাদেরকে কি করে, উইটি রসিক করে তোলে। দেখবে সাহিত্য পড়লে, কবিদের লেখা পড়লেই আমাদের মনে রসবোধের সঞ্চার হয়। ক্লাস 12-এই ছিল একটা কবিতার বিখ্যাত লাইন, সনেট নাম্বার 18, যদিও এবারে তোমাদের সেমিস্টার 3 বা 4-এতে দেখলাম শেক্সপিয়ারের একটা অন্য সনেট দিয়েছে। তো সেই সনেটটা শুরু হচ্ছিল, তোমরা আর পড়তে পারবে না, তোমাদের বলে দিই। ফার্স্ট লাইন ছিল, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের একটা দিনের সাথে তুলনা করব। তাহলে এই রকম লাইন যখন পড়বে তখন আমাদের মধ্যে কি রসবোধের সঞ্চার হবে, তো কবিতা আমাদের সেটা প্রদান করে। দ্য ম্যাথামেটিক্স সাটেল, আর অঙ্ক কি করে, সূক্ষ্ম বা তীক্ষ্ণ, সাবটেল উচ্চারণ করবে না, বিটা সাইলেন্ট থাকবে। সাটেল মানে হচ্ছে তীক্ষ্ণ বা সূক্ষ্ম করে তোলে। দেখবে অঙ্ক যারা খুব ভালো জানে ঝটপট ক্যালকুলেশন করে ফেলতে পারে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, প্রকৃতি দর্শন, এটা আমাদের কি করে তোলে গো, গভীর করে তোলে। ফিলোসফি মানেই তো তাই, দর্শন আমাদের কি করে, গভীর চিন্তা ভাবনা করতে শেখায়। মোরাল গ্রেভ, মোরাল মানে আমাদের নীতি কথা, নীতি আদর্শ, সেটা কি করে, আমাদেরকে গম্ভীর করে তোলে, গ্রেভ। লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট, আর লজিক যুক্তি এবং রেটরিক ওই যে ছন্দ অলঙ্কার, সেগুলো আমাদেরকে কি করে, এবেল টু কন্টেন্ট, আমাদেরকে সন্তুষ্ট করে। ওই যে তুমি এত সুন্দর কথা বললে, কথার মধ্যে তোমার অলঙ্কার আছে, তুমি সেই কথাটা বলে কি হবে, তুমি সন্তুষ্ট বোধ করবে। যারা দেখবে খুব সুন্দর ভাষণ দেয়, তাদের ভাষণের মধ্যে এরকম তারা অলংকারিক কথাবার্তা থাকে। অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোরেস, এটা একটা বিখ্যাত রোমান পোয়েট ওভিডের লেখা একটা কোট। এটার ইংলিশ মিনিং হচ্ছে, দেখো লেখা আছে, স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। নেক্সট পেজে চলে এসো, যে পড়াশোনা আমাদের কি করে, স্টাডিজ পাস ইনটু, পড়াশোনা আমাদের মধ্যে আসে, অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, আমাদের যে ম্যানার আদব কায়দা সেগুলোকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। এখান থেকে কিন্তু SAQ আসতে পারে। নে না, দেয়ার ইজ নো স্টোন, এখানে স্টোন মানে হবে বাধা, কোনো বাধা নেই। অর ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট মানে প্রতিবন্ধকতা নেই। ইন দ্য উইট, উইট মানে জ্ঞান বা বুদ্ধির মাঝে, তাহলে জ্ঞান বা বুদ্ধির মাঝে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই। বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যেটা কিনা কি পড়াশোনা যারা দূর করা যেতে পারে, মানে পড়াশোনা দ্বারা তুমি যে কোনো বাধা বা বিপত্তিকে দূর করতে পারো, এর মাঝে কোনো বাধা বিপত্তি আসতে পারে না। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস,
যেমন শরীরের রোগগুলোর জন্য বিশেষ বিশেষ ব্যায়াম আছে। ডিজিজ তো জানো রোগ, তো শরীরে কোনো রোগ হয়েছে সেটার জন্য কি থাকে গো, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, সঠিক হচ্ছে ব্যায়াম থাকে। কারোর দেখবে হজমের সমস্যা, তাকে বলে এই ব্যায়াম করতে। কারোর দেখবে শরীরে দুর্বলতা আছে বা যাই হোক, বলে সকালে হাঁটাহাঁটি করতে। তো যেমন শরীরের রোগের জন্য ব্যায়াম আছে, তেমনই তুমি মানসিক দিক থেকে তোমার কোনো অসুবিধা বা প্রবলেম আছে, তো সেটাও কি করতে পারে, পড়াশোনা দূর করে দিতে পারে। তো এখানে কোন রোগের জন্য কোন কোন ব্যায়াম সেগুলো লেখা হয়েছে। বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেঞ্জ। এখানে এই বোলিং মানে ক্রিকেটের বল করা কিন্তু ভাববে না, এটা কোনো ব্যায়াম। সেই ব্যায়ামটা কিসের জন্য ভালো, স্টোন পেটে পাথর হয় না, রেঞ্জ মানে হচ্ছে কিডনি মানে বৃক্ক সংক্রান্ত এই সবের জন্য বোলিং ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং মানে যে তীর ছোড়া, এটা কিসের জন্য ভালো, লাংস ফুসফুস এবং ব্রেস্ট বুকের জন্য ভালো মানে শ্বাস প্রশ্বাসের জন্য। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টম্যাক, আর অল্প হাঁটাহাঁটি কিসের জন্য ভালো, স্টম্যাক পাকস্থলী আমাদের পেটের জন্য ভালো। এই যে যাদের পেটের রোগ থাকে সকালে হাঁটতে বলে, সকাল বিকাল হালকা হাঁটাহাঁটি। রাইডিং ফর দ্য হেড, তুমি যদি রাইডিং মানে হচ্ছে ঘোড়ায় চড়ো, সেটাতে তোমার কি হবে, মাথার জন্য মানে তোমার ব্রেনের জন্য ভালো। অ্যান্ড দ্য লাইক, এবং আরও এরকম কিছু। তাহলে কোন রোগ হলে কি কি ব্যায়াম করা উচিত সেগুলো বলা আছে। ঠিক তেমনভাবেই কোন কোন প্রবলেমে কি কি পড়াশোনা করা উচিত সেটাও এবার বলা আছে। সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, যদি একটা মানুষের বুদ্ধি ঘোরাফেরা করে, এবার বুদ্ধি তো ঘোরাফেরা করতে পারে না, মানে তার মনটা হচ্ছে চঞ্চল। ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, এখানে হবে যদি কারোর মন চঞ্চল হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে কি করাও, অঙ্ক করাও। এটা তো আমার মতো স্টুডেন্ট হলে আগেই বলবে তার মন চঞ্চল, অঙ্ক আগেই করবে না। কিন্তু কেন এখানে অঙ্ক করাতে বলা হয়েছে দেখো, ফর ইন ডেমনস্ট্রেশন, যদি ব্যাখ্যা দেয়া হয়, ডেমনস্ট্রেশন মানে ব্যাখ্যা। ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, যদি তার বুদ্ধি বা তার মনটা একটু এদিক ওদিক চঞ্চল হয়, হি মাস্ট বিগিন এগেন, তাকে আবার শুরু করতে হবে। অঙ্কের ক্যালকুলেশন তো সেরকমই হয় গো, একটুখানি কোথাও ভুল করে দিলে তাহলে তোমার অঙ্ক মিলবে না। তাহলে যাদের মন চঞ্চল তাদেরকে অঙ্ক শেখাও, অঙ্ক প্র্যাকটিস করাও। তাহলে অঙ্ক প্র্যাকটিস করতে করতে একটু মন চঞ্চল হলেই অঙ্কটা তাহলে আর মিলবে না, ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তাহলে পরের বার সে কি করবে, মন দিয়ে করবে, তার কনসেন্ট্রেশন ফিরে আসবে। ইফ হিজ উইড বি নট অ্যাপ্ট, যদি তার বুদ্ধিটা যথাযথ না হয়, অ্যাপ্ট মানে হচ্ছে যথাযথ, কিসের জন্য যথাযথ না হয়, টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, সে যদি বিভেদ বা পার্থক্য না খুঁজতে পারে, ডিস্টিংগুইশ মানে হচ্ছে বিভেদ বিভাজন করা, বা ফাইন্ড ডিফারেন্সেস পার্থক্য না খুঁজে পায়, লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, তখন তাদেরকে স্কুলমেনের বই পড়াও। এই স্কুলমেন কারা দেখো পরে লেখা আছে, ফর দে আর সিমিনি সেক্টরস মানে স্প্লিটার্স অফ হেয়ার্স। স্প্লিটার্স অফ হেয়ার্স মানে চুলচেরা বিশ্লেষণ, যারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু আলোচনা পর্যালোচনা করে নয়, চুলচেরা বিশ্লেষণ, তো তাদেরকে বলা হয়েছে স্কুলমেন। তাদের বই পড়াতে হবে কাদের, যারা কি করতে পারে না, কোনো কিছুর মধ্যে বিভেদ বা পার্থক্য বুঝতে পারে না। আর লাস্টে বলছে ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, যদি না সে কোনো বিষয়ে যুক্তি তর্কতে কাউকে হারাতে পারে, মানে সে জানে লজিক তার কাছে আছে কিন্তু সে তর্কটা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারছে না, বিট ওভার ম্যাটার্স, বিট মানে কাউকে হারাতে পারছে না তার ম্যাটারে বিষয়ে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং, এবং অন্য আগের জিনিসকে স্মরণ করে টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, অন্য কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারছে না। সে হয়তো জানে আগে তার সাথে কিছু ঘটেছিল, সেই জিনিসটাকে নিয়ে এসে সে ইলাস্ট্রেট করতে পারছে না, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তো তাকে কি বলছে, উকিলের কেসগুলো পড়াও। উকিল যারা হয় তাদের দেখবে ব্রেন খুব শার্প হয়, কবে কোথায় কোন জায়গায় কি হয়েছিল সেগুলো সে মনে রাখে, এবং সেই আগের ঘটনা এনে যুক্তি তর্ক দিয়ে তার মক্কেলকে সে বাঁচায়। ঠিক আছে, জাজের সামনে সে সেরমভাবে কেসটাকে তুলে ধরে। তো যদি কেউ নিজের যুক্তি ঠিকঠাকভাবে প্রয়োগ না করতে পারে এবং আগের কথাকে ভেবে বা আগের কোনো প্রসঙ্গকে টেনে এনে ব্যাখ্যা না দিতে পারে ঠিকঠাকভাবে, তো তাকে কি করতে হবে, লয়ার্স কেস, ওকালতির কেসগুলো পড়াও। তাহলে এখানে 3 ধরনের কথা বলা হলো। যাদের মন চঞ্চল তাদেরকে অঙ্ক করতে বলা হচ্ছে, যারা হচ্ছে পার্থক্য বা বিভেদ করতে পারে না তাদের স্কুলমেনদের বই বা টপিক পড়াতে বলছে, আর যারা কোনো বিষয় নিয়ে তর্ক করতে পারে না, ঠিকঠাক যুক্তি দিতে পারে না, আগের কোনো টপিক এনে ঠিক ব্যাখ্যা দিতে পারে না, তাদেরকে বলছে লয়ার্স মানে উকিলের কেসগুলোকে পড়াতে।
তো লাস্ট লাইনে গিয়ে ফ্রান্সিস বেকন এটা বলে শেষ করছেন, সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, তো মনের প্রত্যেকটা রোগ, প্রত্যেকটা ডিফেক্ট মে হ্যাভ স্পেশাল রিসিট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রসিদ বা ফর্দ আছে। মানে শরীরের রোগের জন্য যেমন আলাদা আলাদা ব্যায়াম আছে, তেমনি মনের প্রত্যেকটা রোগের জন্য, ডিফেক্টের জন্য কিন্তু স্পেশাল রিসিট, আলাদা আলাদা রসিদ বা ফর্দ আছে। আশা করি তোমাদের অফ স্টাডিজ এই যে প্রোসটা ছিল একটা এসে, যতটা সোজাভাবে সম্ভব ততটা সোজাভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আশা করি অফ স্টাডিজ নিয়ে যার যা অসুবিধা বা ভয় ছিল যে স্যার কিছু বুঝতে পারছি না, একটু হলেও আশা করি কিন্তু ক্লিয়ার আমি করতে পেরেছি। অনেকটা সোজা ভাষাতে একদম নর্মালভাবেই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।